অনেক প্রমিনেন্ট পরিবেশবিদ এবং রাজনীতিবিদরা পর্যন্ত বলছেন এখন যে এই বাঁধটা ভেঙে ফেলার জন্য, কিন্তু ভারত সরকার এটাতে মাথা দিচ্ছে না। অতএব মাওলানা ভাসানীর এই প্রতিবাদটা অথবা বাংলাদেশ সরকারের জাতিসংঘে যে প্রতিবাদটা শুধু বাংলাদেশের স্বার্থে ছিল না। 16ই মে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। এটার একটা বড় কারণ হচ্ছে যে এই দিনে 1976 সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে একটা লং মার্চ হয়েছিল। রাজশাহীর যেহেতু পদ্মা অথবা গঙ্গার তীরবর্তী বিভাগীয় শহর, সেখানেই জমায়েত হয় এবং মাদ্রাসা ময়দান মাঠে জমায়েত হওয়ার পরে সেখান থেকে লং মার্চ করে হেঁটে তারা প্রায় 64 কিলোমিটার হেঁটে নদী পাড়ি দিয়ে খাল পাড়ি দিয়ে এক রাতের বিশ্রাম নিয়ে তারা কানসাটে গিয়ে পৌঁছে, চাঁপাইনবাবগঞ্জ, ভারতের সীমান্তবর্তী একটা অঞ্চল। তো সেই দিবসটা কি হচ্ছে, বিভিন্ন সংগঠন পালন করে ফারাক্কা লং মার্চ দিবস হিসেবে। ফারাক্কা নিয়ে আমাদের অনেক পত্রিকাতে অনেক লেখালেখি হচ্ছে। আপনারা জানেন যে ভারত সরকার কলকাতা বন্দরের নাব্যতা ঠিক করবার জন্য তারা দাবি করছিল যে হুগলি নদীতে, ভাগীরথীতে প্রচুর পলি পড়ে যাচ্ছে, পলি পড়ে কলকাতা বন্দরটা ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে। অতএব এটা নাব্যতা ঠিক রাখবার জন্য হচ্ছে যে একটা ক্যানেল করতে হবে, যে ক্যানেলটা দিয়ে এক্সট্রা পানির ফ্লো তৈরি হবে কলকাতা বন্দরের দিকে। সেটা ধরেন প্রায় 40 কিলোমিটারের একটা ফিডার ক্যানেল তারা বলেছে। তো সেটার জন্য তারা কাজ শুরু করে 1961 সালে, ফিডার ক্যানেলের কাজ শেষ করে। তো শেষ করার পরে তারা এটা চালু করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশ সবার আগ পর্যন্ত এটা চালু করবার মতো পরিবেশ পরিস্থিতি, অনুমতি পাকিস্তান সরকারের কাছ থেকে কোনো কিছু তারা পায় নাই। 1975 সালে তারা মুজিব সরকারের কাছ থেকে 1 মাসের জন্য পরীক্ষামূলকভাবে এটা চালুর অনুমতি নেয় এবং মুজিব সরকার সেটা অনুমতি দেয় 21শে এপ্রিল থেকে 21শে মে, এই 1 মাস 1975 সালের, যে এটা তারা চালু করবে। এবং সে তারা বলেছে যে আমরা সামান্য পরিমাণ পানি এখান থেকে নিয়ে যাব, 300 থেকে 450 কিউসিক পানি, যেটা এইটা আমরা ওই ফিডার ক্যানেল দিয়ে হুগলি ভাগীরথীতে নিয়ে যাব আর কি, কলকাতা বন্দরের নাব্যতা ঠিক করবার জন্য। এরপরে তো সরকার পরিবর্তন হয়েছে, পরীক্ষামূলকভাবে এটার যে আয়োজন চলছিল ফারাক্কা বাঁধ যেটা চালু করা হলো সেটা বন্ধ করবার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। বাংলাদেশ সরকারের কোনো কথা তারা শোনেন নাই এবং 1976 সালে সম্ভবত নভেম্বরে, 26শে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যন্ত এই বিষয়টা বাংলাদেশ সরকার উপস্থাপন করতে বাধ্য হয়েছে যে এটার কোনো সমাধান ভারত করছে না, অথবা তারা আন্তর্জাতিক নদী যে আইন আছে সেই নদী আইন যে তারা লঙ্ঘন করেছে এই ব্যাপারে। জাতিসংঘের সাধারণ পরিষদ পর্যন্ত ভারতকে বলেছে যে নদী আইন মেনে, আন্তর্জাতিক আইন মেনে উজানের দেশের যে দায়িত্ব কর্তব্য আছে সেটাকে মেনে বাংলাদেশের সাথে এটা রেজলিউশনে আসবার। কিন্তু রিপিটেডলি আমরা দেখেছি যে ন্যায্যতার ভিত্তিতে চুক্তি করার কোনো জিনিস করে নাই। তো ফারাক্কা বাঁধের বিষয়টা ঐতিহাসিক কেন, লং মার্চটা ঐতিহাসিক কেন? ঐতিহাসিক এই কারণে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অথবা নেতা 1975-76 সালে বিষয়টাকে এত সিরিয়াসলি নেন নাই যেটা মাওলানা ভাসানী নিয়েছিলেন। কারণ উনি বুঝতে পেরেছিলেন, কারণ উনি আসামে যেহেতু বহু লম্বা সময় ধরে রাজনীতি করেছেন, উনি আসামের যে ভাষান চর ছিল সেই চর অঞ্চলের মানুষের সাথে মিশেছেন, তাদের অধিকারের আন্দোলন করেছেন, লড়াই করেছেন। উনি জানেন, খুব ভালো করে জানতেন যে কিভাবে নদীর সাথে, পানির সাথে লক্ষ লক্ষ মানুষের জীবন, জীবিকা, প্রকৃতি, ভারসাম্য সব কিছু জড়িয়ে আছে। এবং যদি নদী মরে যায়, নদীর নাব্যতা শুকিয়ে যায়, এর কনসিকুয়েন্স কী হতে পারে। এবং উনি যেহেতু ভারতের চরিত্র জানতেন, উনি যেভাবে নদীর চরিত্র বুঝতেন, ভারত সরকারের চরিত্র উনি ভালোভাবে বুঝতেন। এই দুই জিনিসের বুঝের রেজাল্ট যেটা ছিল সেটা হচ্ছে প্রতিবাদ। উনি একমাত্র রাজনৈতিক ব্যক্তি যিনি 90 বছর প্লাস বয়সে এই লম্বা পথ লং মার্চ করে প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন, যেটা আজ অবধি আমরা বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে, দলগুলোর ভিতরে এই আয়োজনগুলো দেখতে পাচ্ছি না। তো এই জন্য এই উপলক্ষে আজকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে মাওলানা ভাসানীকে স্মরণ করছি, যিনি এই আমাদের পরিবেশ,
আমাদের যে নদীর অধিকার, আমাদের যে পানির অধিকার, এগুলো নিয়ে তিনি সেই ৭৬ সালে এই বুড়া বয়সে এই কাজগুলো করেছেন। এই ফারাক্কা বাঁধ তৈরিতে কিন্তু ফান্ডিং করেছে হচ্ছে রাশিয়া, $1 বিলিয়ন তখন তারা ফান্ডিং করেছে। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে এটাতে যে পরিবেশ বিষয়ক যে অ্যাসেসমেন্ট হয়েছিল, সেই অ্যাসেসমেন্টে কিন্তু ভারতেরও কিছু গবেষক ছিল। যেমন একজনের নাম আমরা জানি যে কপিল ভট্টাচার্য, খুবই প্রমিনেন্ট প্রকৌশলী ছিলেন, ইউরোপে পড়াশোনা করেছেন, ফ্রান্সে লম্বা সময় ছিলেন। এই ভদ্রলোক নদী নিয়ে লেখালেখি করেছেন, বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছে এবং উনি বলেছে যে যে কারণ দেখিয়ে এই ফারাক্কা বাঁধ তৈরি করা হচ্ছে, এর কোনো কারণ দিয়ে ফলাফল অর্জন করা যাবে না। ভাগীরথী হুগলির নাব্যতা বাড়বে না, এ দিয়ে কলকাতা বন্দরকে সচল করা যাবে না, বরং এটার বিপর্যয়ের যে কারণগুলো সে বলেছে যে কোথায় কোথায় কীভাবে বিপর্যয় হবে, সেই বিষয়গুলো আজকে প্রত্যেকটা জিনিস ঘটেছে। তিনি বলেছেন অনেক নদী মরে যাবে। আজকে বাংলাদেশেও আমরা দেখেছি যে বাংলাদেশের ৩ শতাধিক নদী মরে গেছে গত 50 বছরে। ৩০০-র উপরে নদী মরে গেছে। এটা কপিল ভট্টাচার্য সেই 50-60-এর দশকে ইনি বলেছেন যে এটা করলে রেজাল্ট কী হবে। বন্যার কথা বলেছেন যে মালদা মুর্শিদাবাদের মানুষের বেনিফিটের জন্য এটা করা হচ্ছে, এখানে ফিডার ক্যানেল করবে, সেখান থেকে কৃষকরা সেচের পানি পাবে। সেই মালদা মুর্শিদাবাদে বঙ্গে তারপরে হচ্ছে বিহারে, উড়িষ্যায় ব্যাপক আকারে বন্যা হচ্ছে, ব্যাপক আকারে। অতএব এটা করে যে রেজাল্ট আসার কথা, তার থেকে জনগণের জীবন, ফসল, গবাদি পশুর মানে ক্ষতি অনেক বেশি হচ্ছে। তারপরে বলা হয়েছিল যে কলকাতার নাব্যতা বাড়বে, কলকাতার ব্যবসা বাণিজ্য বাড়বে। কলকাতার ব্যবসা বাণিজ্য বাড়ে নাই তো। পশ্চিমবাংলা তো ভারতের গরিব রাজ্যগুলোর একটা, এবং এটার তালিকা তো ভারত সরকার দ্বারা স্বীকৃত আর কি। তো এই যে কারণে ভারত সরকার এটা করলো, তার কোনোটা কিন্তু অর্জিত হয় নাই, বরং অনেক প্রমিনেন্ট পরিবেশবিদ এবং রাজনীতিবিদরা পর্যন্ত বলছেন এখন যে এই বাঁধটা ভেঙে ফেলার জন্য, কিন্তু ভারত সরকার এটাতে মাথা দিচ্ছে না। অতএব মাওলানা ভাসানীর এই প্রতিবাদটা, অথবা বাংলাদেশ সরকারের জাতিসংঘে যে প্রতিবাদটা, শুধু বাংলাদেশের স্বার্থে ছিল না, এটা কিন্তু ভারতের যে এই 3-4টা রাজ্য যারা এটার সাথে জড়িত, তাদের সাথেও এটা জড়িত ছিল। এনাফ পানি আছে কিন্তু আমাদের সবার প্রয়োজন এবং দায় মেটানোর জন্য। আপনি কৃষির কথা বলেন, নদীর নাব্যতার কথা বলেন, বাংলাদেশ এবং ভারতের জনগণের প্রয়োজনীয় সাফিসিয়েন্ট পানি এই নদীতে আছে। যেটা দরকার ছিল ভারত সরকারের আন্তরিকতা, দুইটা দেশ একসাথে মিলে নদীর ভাগাভাগি পানিটা কিভাবে করবে, ক্যানেল কিভাবে করবে, যৌথ সমীক্ষা কিভাবে করবে, টিম ওয়ার্ক যেটা করা দরকার ছিল, সেটা তারা করছে না। বাংলাদেশ সরকার বরাবরের মতোই অত্যন্ত আন্তরিকতার সাথে এই সাহায্যগুলো, কাজগুলো একসাথে করতে চেয়েছে, কিন্তু ভারত সরকার দুঃখজনকভাবে সত্য বরাবরই কোনো ন্যায্যতার ভিত্তিতে এই কাজগুলো করবার আগ্রহ তারা দেখায়নি। এখন রেজাল্ট কি হয়েছে দেখেন, রেজাল্ট হচ্ছে অপরিসীম ক্ষতি, অপরিসীম। শুধু এক্সাম্পল দেই যে কি ক্ষতি হয়েছে। হার্ডিঞ্জ ব্রিজ যেটা আছে আমাদের নর্থ বেঙ্গলে, এই ব্রিজের নিচে 60-এর আগে, ফারাক্কা বাঁধের আগের সময়টাতে পানি থাকতো হচ্ছে ন্যূনতম 1980 কিউসেক পানি থাকতো, এত গভীরতা থাকতো। সেইটা এখন নেমে আসছে 261 কিউসেকে নেমে আসছে। তাহলে দেখেন যে পানির নাব্যতা কি পরিমাণ কমে গেছে। আপনি দেখেন যে আমাদের এখন প্রচুর এই যে শুকনা মৌসুম চলতেছে, গঙ্গা পদ্মা শুকায় গেছে, ব্রহ্মপুত্র বেসিন শুকায় গেছে, তিস্তায় পানি নাই, তারপরে হচ্ছে যমুনাতে পানি নাই। আপনি দেখবেন যে বড় বড় সবগুলো নদীতে ব্যাপক চর জাগতেছে। আমাদের যে কৃষি সেচের জন্য যে কপোতাক্ষ প্রকল্প, তারপরে তিস্তা প্রকল্প, প্রত্যেকটা প্রকল্পে দেখবেন পানি নাই। ছেলেমেয়েরা ক্রিকেট খেলতেছে দেখলাম, যেখান থেকে কৃষকের জন্য নালা করে দেওয়া হয়েছিল পানির ফ্লো যাবে, সেখানে কোনো পানি নাই, বাচ্চারা ওখানে খেলছে। সেই বিশাল বিশাল নদীর ভিতর থেকে, হার্ডিঞ্জ ব্রিজের নিচ থেকে ভ্যানে রিক্সায় করে মানুষ পারাপার হচ্ছে, হেঁটে পার হচ্ছে। ধূ মরুভূমিতে পরিণত হয়েছে। প্রায় 1/3-এর মতো বাংলাদেশের ভূখণ্ড এই দুইটা নদীতে বেসিন কন্ট্রোল করবার জন্য ভারতের কারণে, ফারাক্কা বাঁধের কারণে, 54টা অভিন্ন নদীতে বাঁধ দেবার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশের 1/3 অঞ্চল প্রায় মরুভূমি হয়ে গেছে। এবং দেখবেন এই যে বর্ষার সিজন আসতেছে, আবার বৃষ্টি হবে প্রচুর, সকল গেটগুলো খুলে দেবে এরা,
খুলে দেওয়ার কারণে যেটা হচ্ছে আমাদের টোটাল বন্যা পরিস্থিতি তৈরি হবে সিলেট বিভাগে, রংপুর বিভাগে, পশ্চিমাঞ্চলে। তাহলে দেখেন যে আমার যখন পানি দরকার তখন আমি পানি পাচ্ছি না, আমার যখন পানির দরকার নাই তখন আমাকে পানিতে ভাসিয়ে দেবে। এই হচ্ছে এই সরকারের একমাত্র বন্ধু রাষ্ট্রের নমুনা। এমন বন্ধু আমার দরকার আছে কিনা সেটা আপনারা ভেবে দেখবেন। ক্ষতির দিকের শুধু একটু কয়েকটা হাইলাইট বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের ওভারঅল গত 50 বছরে নদীর নাব্যতা কমে গেছে। নাব্যতা মানে কি? যে পরিমাণ পানি প্রবাহিত হবার কথা, যে গভীরতা দিয়ে প্রবাহিত হবার কথা, সেটা কমে গেছে। পলি জমছে প্রচুর, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, ছোট হয়ে আসতেছে আকারে। এর আগে আমরা বলেছি যে ব্রহ্মপুত্র বেসিন, আপনার ব্রহ্মপুত্রটা 5 কিলোমিটার প্রশস্ত ছিল, সেই ব্রহ্মপুত্র আজকে 780 মিটারে নেমে আসছে। 1 কিলোমিটারেরও কমে নেমে আসছে ব্রহ্মপুত্র। মাছের কথা দেখেন, আপনি যে কোনো জেলেকে জিজ্ঞেস করবেন আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত, এ দিয়ে তাদের জীবিকা চলতো, তার পরিবার বাঁচতে পারতো, সে ডাল ভাত কিনে খাইতে পারতো। কিন্তু আজকে সাফিসিয়েন্টলি মাছ পায় না, সারা রাত সারা দিন ধরে ধরে মাছ জাল পাততেছে, কিন্তু মাছ ধরা পড়ছে না। অনেক প্রজাতির মাছ হারিয়ে গেছে। আমাদের যারা মাছ নিয়ে গবেষণা করেন তারা বলেছেন যে অনেক জাতের মাছ যেটা আগে বাংলাদেশে পাওয়া যেত সেটা এখন আর মাছ পাওয়া যাচ্ছে না। এই গঙ্গার কারণে, গঙ্গা বাঁধের কারণে, ফারাক্কার কারণে এই মাছগুলো হারিয়ে গেছে। পানিতে লবণাক্ততা বাড়ছে, কারণ হচ্ছে আমাদের সমুদ্র আছে, আপনারা জানেন যে এই নদীটা কি একসময় সমুদ্রে মেশে, অতএব এই নদীর পানির যে ঢেউয়ের যে স্রোত থাকবে সেটা লবণকে আটকে রাখে। কিন্তু যেহেতু পানির নাব্যতা কমে গেছে, স্রোত কমে গেছে, খাল শুকিয়ে গেছে, নদী শুকিয়ে যাচ্ছে, বঙ্গোপসাগরের পানি এখন নদীর দিকে, নদী হয়ে হয়ে জমিতে চলে আসতেছে। মানে আমাদের যে ফার্টাইল যে ল্যান্ড আছে, উর্বর জমি আছে, সেই দিকে সেটা এফেক্ট করছে। রেজাল্ট কি হচ্ছে? জমির উর্বরতা কমে যাওয়ার কারণে ফসল কমে যাচ্ছে, অনেক জায়গায় ফসল চাষের অনুপযুক্ত হয়ে গেছে, খাওয়ার পানি পাওয়া যাচ্ছে না। আগে যত মিটার খুললে পরে ডিপ টিউবওয়েলে পানি পাওয়া যেত, এখন সেই পরিমাণ পানি পাওয়া যাচ্ছে না, তার থেকে প্রায় ডাবল পরিমাণ খুঁড়তে হচ্ছে। এটার যেটা রিস্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে আপনার সিঙ্কহোল হতে পারে, যে কোনো সময় এটা মানে মাটিটা ধসে পড়তে পারে, একটা গর্তের মতো পড়ে যাবে আর কি, এই ভয়টা তৈরি হয়েছে। আমাদের ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে মরুর কথা বললাম, আর্সেনিক। আপনার বিভিন্ন জেলাতে আমরা দেখেছি যে 15 মাইল 20 মাইল দূরে গিয়ে পানি নিয়ে আসতে হচ্ছে, কোনো পানি নাই, খাবার পানি নাই, টিউবওয়েলগুলো শুকায় গেছে। তো এই সব মিলিয়ে গঙ্গা বাঁধের কারণে, ফারাক্কার বাঁধের কারণে যে ক্ষতি বাংলাদেশের হয়েছে, এটা একটা হিসাবে দেখলাম যে 30-35 হাজার কোটি টাকার সমপরিমাণ, $3 বিলিয়ন কথা আছে। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে খুবই ভেরি মডেস্ট এস্টিমেশন। এটা মানে শত শত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এবং বাংলাদেশের পরিবেশবিদ থেকে শুরু করে যারা এগুলো নিয়ে কাজ করছেন, আমরা দাবি করব আপনারা গত 50 বছরের আমাদের ক্ষতির একটা খতিয়ান বের করেন। আমরা এটা সারা দুনিয়াতে দিতে চাই, দেখাইতে চাই, বলতে চাই বিভিন্ন ফোরামে। কারণ এই দখলদার সরকার, তার যেহেতু সে গোলামি করছে অন্য রাষ্ট্রের, সে তার প্রভু কোনো রাষ্ট্রের ব্যাপারে টাফ ডিসিশন সে নিতে পারবে না, শক্ত অবস্থান নিতে পারবে না। অতএব নাগরিক হিসাবে আমাদেরকে এই কথাগুলো বলতে হবে। আমাদেরকে তথ্য প্রমাণ দিয়ে সাহায্য করেন যে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমার শস্যের, আমার ফসলের, আমার কৃষকের, আমার জেলের, আমার মজুরের, এবং এই অঞ্চলগুলোর কি পরিমাণ লক্ষ লক্ষ মানুষ ভাসমান হয়ে গেছে। কারণ তার এলাকায় যখন তার পেশা করে সে খেতে পারছে না, কৃষিকাজ করতে পারছে না, মাছ ধরতে পারছে না, তখন সে কি করছে? সে শহরে মুভ করছে, বড় বড় শহরে। এই মানুষগুলোই কিন্তু ভাসমান মানুষ হয়ে যাচ্ছে, শহরের উপরে প্রেশার পড়ছে। আমার নাগরিক জীবন, আমার নাগরিক সুযোগ সুবিধা সিস্টেমের বাইরে চলে যাচ্ছে, জীবন ব্যয়বহুল হয়ে যাচ্ছে, আর্থসামাজিক বাস্তবতার কারণে ক্রাইম বেড়ে যাচ্ছে। তো সব কিছু মিলে রাষ্ট্রটা ভালনারেবল হয়ে যাচ্ছে। এই রাষ্ট্রটা তো রাষ্ট্র থাকবে না। মানে শুধুমাত্র একটা দখলদার সরকারের কারণে বাংলাদেশ রাষ্ট্রের যে পানির সার্বভৌমত্ব, আমার যে জেলে, আমার যে কৃষকের সার্বভৌমত্ব, আমার যে নদীর সার্বভৌমত্ব, এই প্রত্যেকটা সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। এটা স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে চরম লঙ্ঘন বলে আমরা মনে করি। তাই আমরা দাবি করছি, আমরা দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনাদের যার যার জায়গা থেকে এটা নিয়ে কথা বলা দরকার। তাপদাহ যে হচ্ছে দেখেন কি বাস্তবতা।
এবং খবর নিয়ে দেখেন যে অঞ্চলে নদী কম, পানি কম, সেই অঞ্চলে সবুজ কম, গাছগাছালি কম, অতএব সেই অঞ্চলে গরম বেশি, সেই অঞ্চলে ঠান্ডা বেশি, সেই অঞ্চলে বৃষ্টি বেশি, মানে বন্যা বেশি। এই এক্সট্রিম বাস্তবতাগুলো সেখানে তৈরি হচ্ছে। দেখবেন যে যশোর, রাজশাহী, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, এরকম বিভিন্ন অঞ্চলে দেখবেন যেখানে যেখানে তাপমাত্রা এক্সট্রিম হিট তৈরি হচ্ছে, সেখানে দেখবেন যে পানি নাই। পানি, সুপেয় পানি না থাকার কারণে যেটা হচ্ছে, গাছগাছালি কমে যাচ্ছে। ছায়া না থাকার কারণে কি হচ্ছে, সেখানে গাছের সাথে পানির যে একটা ওয়াটার সাইকেল আছে, সেটার কারণে এখানে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। সব মিলিয়ে একটা ভয়াবহ বাস্তবতার দিকে আমরা এগোচ্ছি। অতএব বাংলাদেশের দেশ হিসাবে অস্তিত্বে থাকার শর্ত হচ্ছে আমার সেই নদীগুলোকে আবার জীবিত করা, আমার পরিবেশকে জীবিত করা। অতএব গঙ্গা বাঁধ থাকতে পারবে না, ফারাক্কা ভেঙে ফেলতে হবে, ফারাক্কার বাঁধ। এটা আন্তর্জাতিক নদী আইনের সাথে সাংঘর্ষিক। ভারতের জনগণও দাবি করছে, আমরাও দাবি করছি, কোনো বাঁধ দরকার নাই। যদি ফিডার ক্যানেল করতে হয়, যৌথভাবে একসাথে করে আমাদের কাজ করতে হবে। সবার, এপারের এবং ওপারের সবার প্রয়োজন মেটানোর মতো পানি বর্ষাকালে বৃষ্টির মাধ্যমে আমাদের দেশে আসছে। আমাদের নদীগুলো জীবিত থাকলে সবাই ভালো থাকবে, কেউ মরবে না। এইটা ভারতের সরকারকে বুঝাইতে হবে।